1990 সাল। রাসু জেলের বয়স তখন 25 বছর। তিনি ভয় বা কোনো কিছুই তিনি গ্রাহ্য করেন না। সাহসী মানুষ হিসেবে এলাকায় তার বেশ নাম ডাক। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাত বিরেতে কোনো কাজ পড়লে ওনাকে ডাকেন। তিনিও সাহসিকতার সাথে নিজের কাজ ঠিকমতো সম্পন্ন করতেন। মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকতেন। জেলে পরিবারের হওয়ায় প্রায় তিনি তার জাল নৌকা নিয়ে রাতে বের হয়ে যেতেন মাছ ধরতে। পদ্মার বুকে রাতে ঘুরে ঘুরে মাছ ধরতেন। এমনই এক দিনের ঘটনা। সেদিন হাটবার ছিল। সেদিন হাটে গিয়ে কেনাকাটা করতে করতে রাসু শুনতে পান তাদের এলাকার মেম্বার সাহেবের ছোট মেয়ে আগের দিন পানিতে ডুবে গিয়েছে। লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ পায়নি। এসব শুনে রাসু খুব আফসোস করতে করতে ফিরে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে ঘুমিয়ে পড়তে বলে বের হয়ে যান জাল, টেটা, বৈঠা এগুলো নিয়ে মাছ ধরতে। তখনকার সময় গ্রাম এলাকায় রাত 8টা মানে অনেক রাত। বিদ্যুতের আলো তখনও কিন্তু ওনাদের গ্রামে পৌঁছায়নি। রাসু জেলে নদীর পাড়ে এসে ওনার ছোট্ট নৌকায় সব কিছু তুলে নিয়ে বেরিয়ে পড়েন নদীর বুকে জাল ফেলতে। বেশ কিছুক্ষণ এদিক সেদিক টর্চ লাইটের আলো ফেলে মাছ ধরতে থাকেন। তিনি সেদিন মাছ কম উঠতে দেখে। তিনি ভাবেন সামনের গ্রামের ভেতর দিকে একটি খাল গিয়েছে, তার মোহনায় চলে যাবেন, তাহলে হয়তো মাছ একটু বেশি পাবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বৈঠা বেয়ে চলে যান পাশের গ্রামের খালের মোহনায়। সেখানে গিয়ে জাল ফেলতেই তিনি বেশ বড়সড় কয়েকটি মাছ পেয়ে যান। খুশি হয়ে আরো কয়েকবার জাল ফেলেন এবং প্রতিবারই একটি দুটি করে বেশ বড় বড় মাছ পেয়ে গেলেন। এর আগে এক জায়গায় তিনি এত মাছ পাননি। মাছগুলোর মধ্যে বেশিরভাগই রাক্ষসী মাছ ছিল। তিনি এসব নিয়ে না ভেবে মাছ ধরতে ধরতে আরেকটু ভেতরে গিয়ে জাল ছিটিয়ে দেন। এবার তার মনে হলো বিশাল এক মাছ জালে আটকেছে। জাল টানতেও কষ্ট হচ্ছিল তার। তারপরেও বেশ কিছুক্ষণ কষ্ট করে জাল কাছে টেনে আনতে সক্ষম হন তিনি এবং জাল কাছে টেনে এনে টর্চের আলোয় দেখতে পান এতক্ষণ মাছ ভেবে তিনি যা টানছিলেন সেটা কোনো মাছ নয়, বরং একটা বাচ্চা মেয়ের লাশ। সাহসী মানুষ ছিলেন তিনি, তাই একটু হতভম্ব হয়ে গেলেও ভয় পেলেন না তিনি। জাল নৌকায় টেনে উঠিয়ে লাশের উপর থেকে জাল সরিয়ে দেখেন লাশটি আর কারো নয়, তাদের এলাকার মেম্বার সাহেবের ছোট মেয়ের। ভালো করে আলো ফেলে লাশটি দেখে তিনি বুঝতে পারলেন এতক্ষণ তিনি যে রাক্ষসে মাছগুলো পেয়েছেন সেগুলো এসব বাচ্চা মেয়েটির শরীর খেতে এসেছিল। কারণ মেয়েটার হাত পায়ের ফুলে ওঠা মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে বলে তার কাছে মনে হচ্ছিল এগুলো মাছে খাওয়া শুরু করেছিল। আর তিনি এই দৃশ্য দেখে খুবই কষ্ট পান। মাছগুলো ফেলে দিতে চাইলেন, কিন্তু গরিব মানুষ ছিলেন। তিনি ভাবলেন মাছগুলো ফেলে দিলে পরের দিন আর পরিবারের খাওয়া জুটবে না তার। তিনি আর ফেললেন না, তবে আর মাছ ধরলেনও না। সেদিন ফিরে গেলেন গ্রামে। ঘাটে পৌঁছে নৌকা রেখে তিনি মাছগুলো নিয়ে দ্রুত নিজের বাড়ির দিকে গিয়ে জাল, মাছ, বৈঠা এগুলো রেখে একটা চাটাই নিয়ে ফিরে আসেন। এসে চাটাই দিয়ে লাশটি মুড়ে মেম্বার সাহেবের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। পানি খেয়ে লাশ ফুলে ওজন বেড়ে যাওয়ায় তিনি একা বহন করতে পারছিলেন না। তাই যাওয়ার সময় ওনার পাশের বাড়ির এক ভাইকে ডাক দিয়ে ডেকে নিয়ে চলেন। দুজনে মিলে গভীর রাতে মেম্বারের বাড়িতে পৌঁছে ডেকে তোলেন মেম্বারকে। মেম্বার সাহেবকে এমনিতেই মেয়ে হারানোর শোকে তারপর এত রাত্রে ডাকাডাকি করছে, বেশ বিরক্তই হন তিনি। বেশ রেগে মেগে বাইরে আসেন, কিন্তু বাইরে এসে দেখে তার মেয়ে সন্তান হারানোর কষ্টে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তার কান্না শুনে বাড়ির সবাই জেগে ওঠেন এবং বাইরে এসে নিজেদের মেয়ের এমন মর্মান্তিক লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। অল্প সময়ের মধ্যেই মেম্বার সাহেবের বাড়ির লোকেরা আশেপাশে সবার বাড়িতে খবর দিয়ে লোকজনকে ডেকে আনেন এবং সেদিন সকালবেলা ফজরের নামাজের পরেই লাশ কবর দিয়ে দেওয়া হয়। লাশের জানাজায় রাসু উপস্থিত ছিলেন। জানাজা শেষে মেম্বার সাহেব রাসুকে কাছে ডেকে নিয়ে ধন্যবাদ জানান, কারণ কেউ তো লাশ খুঁজে পাচ্ছিল না, আর সে লাশটি খুঁজে পায়। এই কারণে তাকে খুশি হয়ে সেই সময়ের প্রায় 2500 টাকা দেন। এতগুলো টাকা হাতে পেয়ে তার মনে কিছুটা লোভ জাগছিল। এক ভয়ঙ্কর বিষয় উকি দেয় তার মনের মধ্যে। টাকা নিয়ে বাড়ি এসে তিনি মাছ বিক্রি
বিক্রি করতে চলে। সকালে বাজারে রাতে ধরা মাছগুলো বেশ ভালো দামে বিক্রি করেন। সব মাছ বিক্রি করে পরিবারের জন্য কেনাকাটা করে বাড়ি ফেরত আসেন। সব কেনাকাটার পরও তার হাতে বেশ কিছু নগদ অর্থ রয়ে যায়। সারা রাত জেগে মাছ ধরে এবং লাশ নিয়ে দৌড়াদৌড়ির পর তিনি বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পরে তিনি এক আজব স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার গ্রাম থেকে 4-5 গ্রাম দূরে তারই পরিচিত আরেকটি খালের মোহনায় একটি লাশ ভাসে, আর তাকে পানি থেকে ভেসে ডাকাডাকি করছে ওই লাশটি। এসব তো দেখে তিনি ধর্মর করে উঠে বসেন। সেদিন আর মাছ ধরতে যাননি তিনি। পরের দিন কয়েকদিন আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তিনি মাছ ধরছেন, কেনাবেচা করছেন, এভাবেই কেটে যাচ্ছিল দিন। প্রথম লাশ পাওয়ায় প্রায় 14 থেকে 15 দিন পরের ঘটনা। দুপুরে উনি খাওয়া দাওয়া সেরে একটু বিছানায় শুয়েছেন। তখন শোরগোল করতে করতে কয়েকজন নারী পুরুষ তার বাড়িতে চলে আসে। তিনি উঠে বাইরে বেরিয়ে দেখেন একজন মহিলা খুব কান্নাকাটি করছে, আর তার সাথে কয়েকজন পুরুষ মহিলা তার বাড়ির উঠোনে। রাসু তাদের জিজ্ঞেস করলেন, কি সমস্যা, এতজন উঠোনে এসে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছেন কেন? তখন তাদের মধ্য থেকে একজন লোক সামনে এসে বলেন, রাসু ভাই, আমার একমাত্র ছেলে গতকাল বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়েছে। অনেক খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু এখনো তার লাশ পাওয়া যায়নি। শুনলাম আপনি মেম্বার সাহেবের মেয়েটার লাশ খুঁজে এনেছেন। আমার ছেলেটাকে যদি খুঁজে দিতেন, আমার বাচ্চার মাটা কাঁদতে কাঁদতে তো পাগল হয়ে যাচ্ছে। ছেলের লাশটা যদি সে দেখতো, তাও তো মনে একটু শান্তি পেত। একটু দেখেন না ভাই, যদি পারেন। রাসু জেলে তখন তাদেরকে বলেন, ও ভাই, আমি তো মাছ ধরতে গিয়ে মেম্বারের মেয়ের লাশ পাইছি। আমি তো লাশ খুঁজতে বের হই নাই। আপনার ছেলের আমি কিভাবে পাবো বলেন? তখন ছেলেহারা সেই লোকটির রাসুর কাছে এসে তার হাতের মুঠে 100 টাকার 10টি নোট, মানে 1000 টাকা গুঁজে দিয়ে বলেন, ভাই এটা রাখেন, আর একটু খুঁজে দেন না। এতগুলো টাকা একসাথে দেখিয়ে রাসু না করেনি। তিনি তার জাল নিয়ে বাচ্চার বাবার সাথে বের হয়ে আসেন বাড়ি থেকে। কখন ডুবেছে, কোথায় ডুবেছে, তখন জোয়ার ছিল নাকি ভাটা ছিল, এসব তথ্য নিয়ে রাসু বেরিয়ে যান নদীতে। সেই দুপুর থেকে স্রোতের হিসাব করে তিনি সকল জায়গায় খুঁজতে থাকেন, জাল ফেলতে থাকেন। খুঁজতে খুঁজতে বেলা গড়িয়ে সন্ধ্যা পার হয়ে যায়। রাসু নৌকা নিয়ে বেশ দূরে চলে আসেন। তারপর একটা ফাঁকা চর দেখে নৌকা পারে ভিড়িয়ে উপরে উঠে আসেন। নিজের সাথে আনা কিছু খাবার নিয়ে খাবার খাচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে লাশ যদি না পায় তাহলে তো টাকা ফেরত দিতে হবে। এসব ভাবতে ভাবতে তিনি উঠে দাঁড়িয়ে টর্চের আলো ফেলেন পুরো চরের উপরে। তখন হঠাৎ খেয়াল করেন তিনি যেখানে দাঁড়িয়ে তার ঠিক উল্টো দিকে চরের অন্য প্রান্তে একজন মানুষ বসে নদীর পানিতে হাত দিয়ে কি যেন করছে। রাসু ভেবে পেলেন না এই লোকটা আবার কোথা থেকে আসলো, আর কখনই বা আসলো। এই চরে তো কোনো মানুষজন আসার কথা না, বিশেষ করে সন্ধ্যার পরেও থাকার তো কথা না। এই চরে কোনো বাড়িঘরও নাই। তিনি ওই জায়গায় দাঁড়িয়ে ডাক দেন, ও ভাই, আপনি ওইখানে কি করেন? কিন্তু ওই মূর্তিটা চুপচাপ নিজের কাজ করেই যাচ্ছেন। রাসু আরো কয়েকবার ডাক দিয়ে সামনে তার দিকে এগিয়ে যান। কাছাকাছি পৌঁছেছেন এমন সময় অবয়বটি পেছনে না ফিরে সামনের পানিতে ঝাঁপ দেন। রাসু দৌড়ে সেদিকে গিয়ে লোকটার আর কোনো চিহ্ন দেখতে পাননি, কিন্তু লোকটা যেখানে বসেছিল সেই স্থানে গিয়ে পানিতে লাইটের আলো ফেলে দেখতে পায় একটা বাচ্চা ছেলের লাশ, যার অর্ধেক পানিতে আর বাকি অর্ধেক ডাঙ্গায়। ডাঙ্গার অংশটুকু থেকে বেশ কিছুটা ছিঁড়ে নেওয়া হয়েছে, যেমন একটা হাতে কোনো মাংস নেই এবং হাতের শেষ প্রান্তে ঘাড়ের কাছে বড় কামড়ের দাগ। রাসু এই তল্লাটের সকল মাছ সম্পর্কে তার ধারণা আছে। তিনি বুঝতে পারলেন এটা কোনো মাছের কাজ নয়, মাছ এভাবে ডাঙ্গায় উঠিয়ে খায় না। বেশি কিছু না ভেবে তিনি তাড়াতাড়ি নিজের নৌকায় গিয়ে সাথে আনা একটি চাটাই ও দড়ি এনে লাশটি বেঁধে ফেলেন। এগুলো আগে থেকেই নিয়ে এসেছিলেন, যদি লাশ পান তাহলে এভাবে নিয়ে আসবেন। এই চিন্তা করে এখন সেটি কাজে লেগে গেল। এর মাঝে ওই বাচ্চা ছেলের বাবার বর্ণনার সাথে মিলিয়ে মোটামুটি নিশ্চিত হন এটাই তাদের ছেলের লাশ। বেঁধে টেনে তিনি নৌকায় নিয়ে আসেন। নৌকায় উঠিয়ে দেরি করেননি, দ্রুত বৈঠা বাইতে শুরু করেন। বৈঠা বইতে বইতে ভাবেন ছেলের লাশ তাদের বাবা মাকে বুঝিয়ে
দিয়ে আরো কিছু টাকা চাইবেন। এসব ভাবতে ভাবতে আরো একটা জিনিস ভাবেন, আচ্ছা ওইখানে যে জিনিসটা দেখলাম ওইটা কে ছিল? ও কি মানুষ ছিল? তাহলে লাফ দিয়ে পানির ভিতরে চলে গেল কেন? ওইটা লাশটা ডাঙ্গায় তুলেছে তো চলে গেল কেন? এই চিন্তা করছে। আর এভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে নৌকার নিচে কিছু একটা ধাক্কা দিয়ে চলে যায়। ছোট্ট নৌকা বেশ দুলে ওঠে। বড় কোনো মাছের ধাক্কা ভেবে রাসু নৌকা থামিয়ে জাল হাতে নেয়, যদি মাছটা ধরা যায় এই ভেবে জাল ছুঁড়ে রাসু দড়ি টানতে টানতে নৌকার মাথার দিকে চলে যায়। তখন নিচ থেকে আরেকটা ধাক্কা দেয়। এবারের ধাক্কা হঠাৎ এবং বেশ জোরে হওয়ায় রাসু টাল সামলাতে না পেরে পানিতে পড়ে যায়। প্রায় মিনিট খানেক পানিতে। এরপর তিনি নৌকায় উঠে আসেন, আর উঠেই বুঝতে পারেন তিনি নৌকায় উঠে হয়তো ভুল করেছেন। নৌকায় উঠে তিনি দেখতে পান মানুষের মতো দেখতে, উলঙ্গ টাইপের হয়ে একটি লালচে অবয়ব, তার সারা মাথায় জটের মতো চুল, লম্বা হাত পা, তার মুখ চোখ নাক বলতে কিছুই নেই। সেখানে বিরাট একটা কালো গর্ত, আর গর্তের চারপাশে সরু সরু সাদা সাদা দাঁত, আর সেই দাঁত দিয়ে বাচ্চাটির আরেক হাত সম্পূর্ণ পূর্ণ মুখে পুরে দিয়েছে। এটা দেখে রাসু মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। রাসু নৌকায় উঠলেও অবয়ব তাকে কিছুই মনে করছে না, বরং লাশের হাত খাওয়ায় ব্যস্ত সে। রাসু প্রথমে ভয় পেলে খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে নৌকায় রাখা টর্চের আলোটির শরীরে নিক্ষেপ করে তার। তখনই অবয়বটির শরীরের গঠন সম্পর্কে তার পুরোপুরি ধারণা হয়। যখনই আলোটা নিক্ষেপ করেছে সাথে সাথে ওই অবয়বটি বিকট এক চিৎকার দিয়ে নৌকা থেকে লাফ দিয়ে পানিতে অদৃশ্য হয়ে যায়। রাসুও বুঝতে পারে উনি যেটাই দেখেছেন এখন সেটা আলোতে ভয় পায়। কারণ হলো আলো জ্বালানোর পর সে বিকটভাবে এক চিৎকার দিয়ে ঝাঁপ দিয়েছে। তাই তিনি আর বাতি না নিয়ে বরং নৌকায় থাকা একটি হারিকেন জ্বালিয়ে দেন। এরপরে আবার দ্রুত নৌকা বাইতে শুরু করেন। নৌকা বাইছিলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলেন সেই পিশাচটি এখনো পেছন পেছন আসছে। কারণ তিনি একটু পর পর লাইটের আলো ফেলছিলেন। তখন উনি দেখেন যে ওই যে পিশাচটি একবার ডান দিক থেকে সেই পিশাচের মাথা পানিতে ডুব দিচ্ছে। মানে সে একবার ডান দিকে মাথা ভাসায়, আবার ডুব দেয় একবার বাম দিক থেকে, সামনে পিছনে এরকম সব জায়গা থেকে একটু একটু করে পরপর সে ডুব দিচ্ছে। মানে সে পিছনে লেগে আছে আর বিকটভাবে শব্দ করছে, কিন্তু ভয় পাচ্ছিলেন। কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রেখে বইটা চালিয়ে যাচ্ছিলেন রাসু। 1 ঘন্টা বইটা বেয়ে এমন ভয়ানক অবস্থা অতিক্রম করে অবশেষে তিনি তাদের ঘাট দেখতে পান। ঘাটের কাছাকাছি যখন এসেছেন তখন প্রচণ্ড আক্রোশে তার পিছনে পানিতে কেউ যেন কিছু আশ্রে ফেলছে, আর প্রচণ্ড শব্দ আসছিল, বিকট চিৎকার। এমন চিৎকার যা কোনো মানুষ বা চেনা কোনো প্রাণীর হতেই পারে না। এমন চিৎকার হচ্ছিল সে সময় সেই ঘাটের আশেপাশের বাড়ির মানুষজন শুনতে পায়। লিসেনার্স, ঘাটে নৌকা ভেড়ানোর আগেই সেসব বাড়ি থেকে 2-1 টর্চ নিয়ে দেখতে আসে। ঘটনা কি, চিৎকার কিসের, এই ভয়ঙ্কর চিৎকারের উৎসই বা কোথায় থেকে? তারা ঘাটে দাঁড়িয়ে লাইটের আলো ফেলে রাসুও তার নৌকাকে দেখতে পায়। সাথে দেখতে পায় নৌকার পেছনে পানিতে হওয়া আলোড়ন। তারাও বুঝতে পারে এই চিৎকার আসছে সেই আলোড়নের ওইখান থেকেই, যেখানে ওই পানিতে আলোড়ন সৃষ্টি হচ্ছিল। রাসু ওই নৌকা পারে ফিরতেই তাদের মধ্যে কয়েকজন এসে নৌকা টেনে পারে তুলে ফেলে। রাসু নৌকা থেকে নেমে রাসু পারেই বসে হাঁপাতে হাঁপাতে সবাইকে ঘটনা বলেছে, সে কি কি দেখেছে আর কি হয়েছে। এতক্ষণ সবাই রাসুকে সেই লাশকে নিয়ে বাচ্চার বাড়ির দিকে রওনা দেয়। বাচ্চার বাড়িতে পৌঁছে লাশ হস্তান্তর করার সময় রাসু সেই বাচ্চার বাবাকে বলেন তিনি কত কষ্ট করে লাশটা এভাবে এনে দিয়েছেন। রাসু আরও বলেন, ভাই আপনার কথায় আমি এত ঝুঁকি নিয়ে লাশটা আনছি, কিভাবে আনছি কি দেখছি সেটা যদি আপনারে বলি আপনি তো বিশ্বাসই করতে চাইবেন না। তারপরও বললাম, যাক, যেটা আমার যেটা কষ্ট হয়েছে সেটা হোক, তো হয়েছেই। তো এই কষ্টের কারণে আমি হয়তোবা সামনের আরও কয়েকদিন মাছ ধরতেই যেতে পারবো না, আর সেই ক্ষতিপূরণ আপনাকে পুষিয়ে দিতে হবে, আরও টাকা দিতে হবে। একথা শুনে বাচ্চার বাবা রাসুর কাছে খুব অনুরোধ করে বলে যে তার কাছে যে কোনো টাকা নাই, সেটা দিয়েছে আর কোনো তার কাছে টাকা নাই, কোনো টাকা নাই। এটা শুনে রাসু তো মানবেই না, সে চেঁচামেচি করে অস্থির করে ফেলেছে। তখন আশেপাশে যারা লোক ছিল তখন তারা বাচ্চার বাবাকে
ধারস্বরূপ প্রায় 700 টাকা কালেকশন করে দিলে রাসু সেটা নিয়ে নেয়। টাকা দেখে সেই ভয়ানক পিশাচটির কথা বেমালুম ভুলে যায়। তারপর টাকা নিয়ে আস্তে আস্তে করে বাড়ি ফেরত চলে আসে। এই দুটি লাশের খোঁজ এনে দেওয়ার পর এলাকায় রাসুর বেশ নামডাক পড়ে যায়। এরপরেও সে আশেপাশের বিভিন্ন গ্রামের বিভিন্ন পরিবারের সদস্যদের পানিতে ডুবে হারিয়ে যাওয়া লাশ খুঁজে এনে দেন। তবে সেই রাতের ঘটনার পর তিনি আর রাতে খুঁজে বের হন না, দিনেই বের হন এবং সন্ধ্যা নামার আগেই বাড়িতে ফেরত আসেন। রাতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এরকম সাথে কেউ গেলে যেতেন, কিন্তু একা যেতেন না। এতে করে তার ইনকামও কমে আসছিল, কারণ সব সময় তার পানিতে ডুবে লাশ হারিয়ে যায় না। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন রাত্রে 3 জন লোক রাসুর বাড়িতে আসে, নিজেদেরকে পরিচয় দেয় এবং পরিচয় হিসেবে বলে তারা বেশ দূরের এক গ্রাম থেকে এসেছে। তাদের মধ্যে একটু বয়স্ক যিনি, তিনি বলেন, রাসু ভাই, আমার ছেলে পানিতে ডুবে গিয়েছে, আজ 3 দিন অনেক খুঁজেও পাইনি। এরপর খবর নিয়ে জানতে পারি যে আপনি নাকি ডুবে যাওয়া লাশ খুঁজে দিতে পারেন। এ কথা শুনে রাসু বলেন, ভাই পারি তো ঠিক আছে, কিন্তু আজকে তো হবে না, কালকে সকালে আসেন। আমি রাতের বেলা লাশ খুঁজি না, কারণ অনেক ভয়ানক ঘটনা ঘটেছে এর আগে, আর এই কাজে আমি কিন্তু টাকা নেই, টাকা নিয়ে আসেন। কালকে তখন সেই লোক এগিয়ে আসে, রাসুর হাতে নগদ 5,000 টাকা দিয়ে বলেন, এখানে 5,000 টাকা আছে, লাগলে আরো দিব, কিন্তু আর দেরি করতে পারবেন না, এখন যেতে হবে, এমনিতেই 3 দিন হয়ে গেছে। এরপরে মাছে খাওয়া শুরু করলে তখন তো আর লাশের কিছুই থাকবে না। লিসেনার্স, 1990 সালের দিকে একসাথে 5,000 টাকা, এটা কিন্তু কম টাকা নয়। সো প্রিয় লিসেনার্স, বুঝতেই পারছেন। আর এতগুলো টাকা একসাথে দেখে রাসুর মাথা তখন কাজ করা বন্ধ করে দেয়। সে রাজি হয়ে যায় সঙ্গে সঙ্গে এবং তাদেরকে বলেন, এখনই যাব, ঠিক আছে, তবে আপনাদের যে কোনো একজনের আমার সাথে যেতে হবে। আর কতক্ষণ খোঁজ করা লাগবে তা তো জানি না, আপনাদের কেউ থাকলে লাশ খুঁজে পেয়ে তার কাছে বুঝিয়ে দিতে পারবো, তাহলে তারপর আমি বাসায় চলে আসব। তখন সেই লোকটি নিজেই যেতে রাজি হয় এবং তার সাথে আসা লোকদের বলে, তোমরা অপেক্ষা করো, আমি চলে আসব তাড়াতাড়ি। রাসু তার জাল বৈঠা নিয়ে বের হয়ে আসেন। আস্তে আস্তে সেই লোককে সাথে নিয়ে নৌকায় উঠে লাশ খুঁজতে বের হয়ে যায়। নৌকা চলছিল, রাসু বাচ্চার বিষয়ে খোঁজ খবর দিচ্ছেন সেই লোকের কাছে, কোথায় ডুবেছে, কখন ডুবেছে, সব তথ্য নিয়ে সকল জায়গার দিকে এগিয়ে যেতে থাকে। মূলত সে যে জায়গার দিকে যাচ্ছিল ওই জায়গার ওই অংশের নদীতে কিন্তু জোয়ার ভাটা হতো পদ্মার সব জায়গায়, কিন্তু জোয়ার ভাটা হলো না। তো আস্তে আস্তে রাত গভীর হচ্ছে। রাসু বিভিন্ন জায়গায় গিয়ে জাল ফেলে ফেলে দেখছিল, জালে লাশ না পেলেও মাছ পাওয়া যাচ্ছিল। সে মাছগুলো নিয়ে নৌকার মাছের পাটার নিচে রেখে দিচ্ছিল, তারপর আবার সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে সেই লোকটি যে রাসুর সাথে এসেছিল সে চুপচাপ নৌকার আরেক প্রান্তে বসে পানির দিকে এক মনে কি যেন দেখছে। প্রথম প্রথম কথা বললেও পরে সে আর তেমন কোনো কথাবার্তা বলছিল না। এদিকে খুঁজতে খুঁজতে প্রায় মধ্যরাত হয়ে গেছে। তখন রাসু লোকটিকে বললেন, ভাই, লাশ পাই বা না পাই, টাকা কিন্তু ফেরত চাইতে পারবেন না। একথা শুনে লোকটি শুধু বলল, হুঁ, আর কিছু না। রাসু জেলে তার আন্দাজ মতো খুঁজতে থাকেন। তিনি নৌকা বাইতে থাকেন। সন্ধ্যা হলে কোথাও কোথাও জাল ফেলেন, কিন্তু লাশের দেখা তিনি আর পান না। এভাবে চলতে চলতে কোথায় চলে এসেছেন অন্ধকার রাতে ঠিক বুঝতে পারছিলেন না। এমন সময় লোকটা বলে ওঠে, সামনে একটা চর আছে, ওইখানে নৌকাটা একটু ভেড়াও। রাসু জেলে চরে নৌকা ভেড়ার কথা শুনে আশ্চর্য হয়ে যান, আবার ভয় পেয়ে যান, কারণ এর আগের বার এই লাশ খোঁজার সময় চরের অভিজ্ঞতা কিন্তু তার মোটেও ভালো ছিল না। তিনি লোকটাকে বলেন, ভাই, চরে নৌকা ভেড়ানো যাবে না, ঝামেলা আছে। তখন লোকটি তাকে বলেন, আরে ভাই, ভয় পাও কেন, আমি আছি তো, আমি কি চোর ডাকাত নাকি? আর তোমার কাছে এমন কি আছে যে আমি ডাকাতি করব? এভাবে বেশ কিছুক্ষণ বোঝানোর পর অল্প সময় পারে ভেড়াবেন, তবে তার সাথে উনি সাথে যাবেন এই হিসাবে রাজি হন লোকটি। সম্মতি দিলে নৌকা চরের পারে ফিরিয়ে 2 জন নেমে পড়েন। হেঁটে 2 জন চরের মাঝামাঝি আসার পর
লোকটি উনাকে দাঁড়িয়ে থাকতে বলে। একটু সামনের দিকে গিয়ে নদীর আরেক দিকে পানির কাছাকাছি গিয়ে বসে রাসু খেয়াল করে লোকটির দিকে। রাসু জেলে দেখতে পায় যে লোকটি পানির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে হাত দিয়ে পানিতে বাড়ি দিচ্ছে আর কিছু একটা বলছে। শুনে মনে হচ্ছিল সে কাউকে ডাকছে। বেশ অবাক হয়ে যান। এমন কাণ্ড দেখে সে পেছন থেকে লোকটিকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু সেই লোক রাসুর ডাকে কান্না দিয়ে একইভাবে পানিতে বাড়িতে থাকেন এবং কি যেন একটা বলতে থাকেন। অল্প কিছুক্ষণ পরে চাঁদের আলোয় হঠাৎ রাসু ওই লোকটার সামনের দিকে পানিতে একটা আলোড়ন দেখতে পায়। ভালো মতো দেখার জন্য রাসু একটু এগিয়ে গিয়ে টর্চ লাইটের আলো ফেলেন এবং বুঝতে পারে যে তিনি আজকের রাতে এসে কি ভুলটাই না করেছেন। তিনি দেখেন পানির নিচ থেকে একটা বিশাল দানবীয় পিশাচ জাতীয় কিছু একটা এইরকম একটা জিনিস মুখ বের করে একটা লাশ টেনে নিয়ে পারে উঠেছে। এটা দেখে রাসু ভয়ে পেছন দৌড় দিতে যাবেন। এমন সময় রাসু জেলের সাথে আসা ওই লোকটি রাসুকে ডাক দেয়। রাসু সেই দিকে তাকিয়ে দেখেন লোকটি বসা থেকে উঠে দাঁড়িয়েছে এবং তার মুখ সেটা আস্তে আস্তে সেটা পরিবর্তন হতে শুরু করেছে। তার দিকে লাইট ধরে পেছন দিকে যেখানে নৌকা বাঁধা সেদিকে সরতে থাকে এবং রাসু দেখতে থাকে যে আস্তে আস্তে লোকটির নাক, মুখ, কপাল সবকিছু অদৃশ্য হয়ে সেখানে বিশাল একটা কালো গর্ত তৈরি হয়েছে। সেই অবস্থায় ওই অবয়বটি বলে ওঠে, কিরে রাসু, সেদিন তো আমার খাবার নিয়ে গেলি জোর করে, আজকে কি করবি? আজকে তো তোকে বাঁচানোর উপায় নাই। এ কথা বলার সাথে সাথে রাসু দেখে পানি থেকে যে বিশাল পিশাচটি সেটি 4 পা হাত দিয়ে ভর দিয়ে রাসুর দিকে এগোতে থাকে। এটা দেখে রাসু পেছনে ফিরে নৌকার দিকে দৌড় দেয়, কিন্তু সে একটু দেরি করে ফেলে। ওই পিশাচটি দৌড়ে এসে রাসুর ডান পায়ের 3টি আঙ্গুল কামড়ে ধরে প্রচন্ড জোরে কামড় দিয়েছিল। রাসু প্রচন্ড ভয় পেয়েছিল, কিন্তু সেদিকে লক্ষ্য না করে জীবন বাঁচানোর জন্য কোনো মতে পা ছাড়িয়ে নিয়ে দ্রুত দৌড়ে নৌকার কাছে চলে আসে। নৌকা নিয়ে দ্রুত সরে যেতে থাকে। জীবনের মায়ায় সে তখন দিক বিদিক নৌকা বাইতে থাকে আর পেছনের সেই চর থেকে শুনতে পায় সেই ভয়ঙ্কর অবয়বটি জোর গলায় বলতে থাকে রাসুকে, আজকে যা, তোর সাথে আবার দেখা হবে। আজকে আমার খাবার এসে গেছে, তো তাই তুই বেঁচে গেলি। তোকে তো নিয়ে আসছিলাম, কিন্তু আজকে মনে করেছিলাম যে তোকেই খাবো, তবে খাবার চলে আসছে। তবে দেখা হবে রে রাসু, আবার দেখা হবে। সেদিন কিন্তু আর বাঁচবি না। এরকম কথা বলতে থাকে। রাসু কিন্তু শুনছে যে ওরা ওই কথাগুলো বলছে। চিৎকার করে করে রাসু পেছনে ফিরে দেখার সাহস করেনি। টর্চের আলো জ্বালিয়ে রেখে দ্রুত নৌকা বাইতে থাকে আর চিৎকার করে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করতে থাকে। এভাবে কতক্ষণ নৌকা চালিয়েছে বা কোথায় এসে পড়েছে সে বুঝতে পারেনি। আতঙ্কে ভয়ে সে নৌকার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। নিচে পড়েনি, ভাগ্য ভালো, মানে পানির মধ্যে পড়েনি। জ্ঞান যখন ফেরে তখন রাসু নিজেকে একটি বালুর ট্রলারে আবিষ্কার করে। বেশ বেলা হয়েছে। তখন আশেপাশে তাকে বেশ কিছু অপরিচিত লোক দেখতে পান যে তারা তার দিকে তাকিয়ে আছেন। রাসু উঠে বসতে গিয়ে পায়ে মারাত্মক ব্যথা অনুভব করেন। তারপরও কষ্ট করে উঠে বসে দেখেন তার পায়ে গামছা পেঁচিয়ে রাখা, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। এই সময় ট্রলারের প্রধান মাঝি তিনি এসে রাসুর কাছে বসেন এবং বলেন, ভাই, তোমারে আমরা মাঝ নদীতে একটা নৌকায় অজ্ঞান অবস্থায় পাইছি। তোমার পায়ের থেকে তখন ভীষণ রক্ত পড়তেছিল। তোমার বাড়ি কই আর কি হয়েছিল এই রাতে কত? এরপরে রাসু তার সাথে ঘটা ঘটনা সব কিছু শোনান। সব শুনে বলেন, যাক, আল্লাহ বাঁচাইছে, তোমার সামনের ঘাটে নামাইয়া দিমনি। তোমার নৌকার ট্রলারের সাথেই বাধা আছে। গঞ্জে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাইয়া বাড়ি চইলা যাইও। কথা শেষ করে প্রধান মাঝি রাসুকে কিছু টাকা দিয়ে পরের ঘাটে নামিয়ে দেন। এরপরে রাসু ডাক্তার দেখিয়ে পা ব্যান্ডেজ করে বিকেল নাগাদ অতি কষ্টে বাড়ি ফেরত আসেন। সে রাতে সেই ভয়ঙ্কর পিশাচের মতো সেই যে কামড় দিয়েছিল, ওই কামড়ে রাসুর পায়ের 3টি আঙ্গুলের সামনের অংশ হারিয়ে ফেলে আর বাড়ি ফিরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তবে অনেক ডাক্তার কবিরাজ দেখে সুস্থ হতে হয়। তাকে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যায়। আবার অনেক হুজুরের কাছ থেকে উনি তদবির নিয়েছিলেন যাতে করে এই জিনিসটি পরবর্তীতে তার ক্ষতি করতে না পারে। এরপর কোনো দিন রাসু লাশ খুঁজতে বা মাছ ধরতেই যায়নি। জীবিকার তাগিদ অন্য কাজ করছেন। তিনি এখন বৃদ্ধ, ব্যবসা বাণিজ্য করছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনা শুনতে
জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার্স সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? ঘটনা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।